নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বারংবার একটা কথা বলি যে এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা চেষ্টা করি সর্বতোভাবে যে আপনাদেরকে ভালো রাখার, আপনাদেরকে সুস্থ রাখার। একটু আপনি আমাদেরকে জানাতে পারবেন যে আপনি প্রত্যেক দিন ঠিক কী করেন, কেমনভাবে চলেন, কী ধরনের খাবার খেতে আপনি পছন্দ করেন, বাইরের খাবারের প্রতি আপনার আসক্তি কতটা, বা বাড়ির খাবার আপনি কতটা পছন্দ করেন, দিনে ঠিক কতটা আপনি ঘুমান আর কতটা আপনি এক্সারসাইজ করেন, ভালো কাজ আপনি সারাদিনে ঠিক কতটা করেন, অত্যাধিক পরিশ্রম কি আপনি করে থাকেন, রাতে ঠিকঠাকভাবে ঘুমটা আপনার হয়তো অসম্ভব রকমভাবে মোবাইলের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাচ্ছে না তো? এই সব কিছু ভাবছেন কেন জিজ্ঞাসা করছি। চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠান, অর্থাৎ শুধুমাত্র সুগার, ডায়াবেটিসের মতন এই সমস্যা, আর্থারাইটিসের মতন সমস্যা, বা আপনার লিভার, আপনার হার্ট, আপনার কিডনি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আপনার লাইফস্টাইল কেন জিজ্ঞাসা করছি। আসলে একজন অভিজ্ঞ চিকিৎসক সবসময় কিন্তু তার পেশেন্টের লাইফস্টাইলের উপর জানেন তার পুরো জীবনটা নির্ভর করছে, তার স্বাস্থ্যটা নির্ভর করছে, তার ভালো থাকাটা নির্ভর করছে। তাই আপনি কেমন আছেন, আপনি কেমনভাবে চলছেন, আপনি প্রত্যেকটা দিন ঠিক কি করছেন, সেটাও জানতে চায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আজকে ঠিক সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা দিন ঠিক আপনাকে কি করা উচিত, কিভাবে চলা উচিত, আর আপনাকে একটা সুন্দর গাইডলাইন, একটা সুন্দর সাজেশন দেবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা। তবে আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর ম্যাডাম, আমরা ঠিক জীবনযাত্রাকে এটাই ভাবি যে আমার চলার পথে আমি আমার খুশিতে চলবো, আমার ভালো লাগার জিনিসগুলোই আমার চাই, আর আমার না ভালো লাগার জিনিসগুলোকে আমি বর্জন করব। তারপর যদি আমার কোনো শারীরিক সমস্যা আসে তার জন্য ডক্টর রয়েছে, আমাকে মেডিসিন দেবে, আমি মেডিসিন খেয়ে নেবো, এটাই হবে আমার লাইফস্টাইল। কিন্তু এনবিপির চিকিৎসকরা ঠিক কীরকম লাইফস্টাইল আমাদের চাইছে, ঠিক কিভাবে আমরা চলবো? দেখুন, লাইফস্টাইলের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের এখন প্রত্যেকেরই লাইফস্টাইলটা একটু সেডেন্টারিক লাইফস্টাইল হয়ে গেছে। আগের মতো আমরা এখন কেউই কোনো কিছুই টাইম মেনটেন করে আমরা এখন করি না বা করতে পারি না, যেটাই কারণ হোক। তো সেখান থেকে কিন্তু অনেকগুলো ডিজিজ জন্ম নিচ্ছে। আমরা ভাবছি যে কি করে সুগার হলো হঠাৎ করে, কি করে প্রেশার হলো, কি করে আমার ডিসলিপিডিমিয়া হয়ে গেল, মানে কোলেস্টেরল বেড়ে গেল, কেন ইউরিক অ্যাসিড হলো। প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু কোথাও না কোথাও কিন্তু আমাদের একটু ভুল রয়েছে। কিছুটা যেমন জেনেটিক কারণ থেকে থাকছে, কিছু কনজেনিটাল কারণ থেকে থাকছে, কিছু অ্যানোমেলির জন্য হচ্ছে, কিছু কিছু ডিজিজ কিন্তু আমাদের ভুলের জন্যই কিন্তু হচ্ছে। তো সেগুলোকে আমরা লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইল ডিজিজ বলে থাকি। একদম। আপনি তাহলে সারাদিনে কি কি ভুল করছেন? আর জানেন তো, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয়। আপনি ভাবছেন আজকের মতন ভুলটা করে ফেলেছি, কিন্তু আজকের মতন না, আপনি বছরের পর বছর ধরে কিন্তু এই ভুলগুলো করছেন। সেটাই আজকে ওই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের বুঝিয়ে দেবেন ম্যাডাম। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আমি সোদপুর ভোলা থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছো? আমার নাম মোনামি ঘোষ। বয়সটা মনে হচ্ছে কম। কত বছর বয়স? না, আমার জাস্ট 20। আচ্ছা, কি হলো? সমস্যাটা আছে আমার না, আমার মায়ের। মায়ের বয়স কত? মায়ের হাত কপালে যন্ত্রণা হয়। মায়ের বয়স 49। আচ্ছা, কি প্রবলেম হয় আরেকবার বলো। হাত কপালে যন্ত্রণা হয়। আধ কপালে? হ্যাঁ হ্যাঁ, মানে অর্ধেক মাথার যন্ত্রণা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আধ কপাল, অর্ধেক মাথা যন্ত্রণা। আচ্ছা, ম্যাডাম বলছেন, ম্যাডাম বলছেন। আচ্ছা, ওনার এই সমস্যাটা কতদিন ধরে রয়েছে? 2-2.5 বছর। আচ্ছা, তো ওনার তাহলে এই প্রবলেমটা নিয়ে উনি নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো ডক্টর দেখিয়েছেন? মানে চশমা নিয়েছেন, ট্রিটমেন্টও করিয়েছেন, প্রচুর ওষুধও খেয়েছেন, কিছু কাজ হয়নি। ব্যাপারটা কিন্তু চশমা নেওয়ার জন্য নয় বা ওনার চোখের পাওয়ারের জন্য নয়। ওনার সমস্যাটা কিন্তু রয়েছে মাইগ্রেনের সমস্যা। তো মাইগ্রেনের সমস্যাটার জন্য কিন্তু ওনার মানে মাথার বা কপালের একটা সাইড ওনার ব্যথা হচ্ছে, একটা পার্টিকুলার পোর্শনে ব্যথা হয়। হয়তো খুব বেশি লাইটের দিকে গেলে বা খুব বেশি রোদের মধ্যে থাকলে ওনার ব্যথাটা অনেক সময় বেড়ে যাচ্ছে। রোদের মধ্যে থাকলেও হয় না, এমনি নরমালি বাড়িতে থাকাকালীনই হয়। আচ্ছা, আর তার পাশাপাশি কি ওনার বমি হওয়া বা বমি ভাব এগুলো হয়? হ্যাঁ, থাইরয়েড আছে। আচ্ছা,
যেটা আমি বললাম যে ওনার মাইগ্রেনের প্রবলেম রয়েছে, তো তার জন্য কিন্তু শুনতে ওনার থাকো। একটু সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনার চোখের পাওয়ার বা চশমা দিয়ে কিন্তু আপনার সেই জিনিসটা রেকটিফাই হবে না, তার জন্য আলাদা করে ট্রিটমেন্ট রয়েছে। আপাতত উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অতিরিক্ত আলোর দিকে উনি যাবেন না, বা অতিরিক্ত রোদ যদি বাইরে থাকে তার মধ্যে যাবে না। আর মাইগ্রেন একটা অনসেটের মতো হয়, এরকম না যে কন্টিনিউ এরকম একটা পেইন হচ্ছে, হয়তো কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা পার্টিকুলার সময় ওনার ওই ব্যথাটা হচ্ছে, কিছুক্ষণ সেটা পারসিস্ট করছে, তারপর আবার আস্তে আস্তে সেটা সাবসাইড হয়ে যাচ্ছে, কিন্তু যখন ব্যথা হবে তখন প্রচণ্ডই ব্যথা হয়। আর তখন অনেক সময় অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে নজিয়া, ভমিটিং এই প্রবলেমগুলো তার পাশাপাশি দেখা দেয়। তো আপনি যদি মনে করেন যে 2-2.5 বছর ধরে ঠিকঠাক চিকিৎসাটা হলো না, এবার একটু চিকিৎসার দরকার রয়েছে, তো আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিতে পারেন যে আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বার রয়েছে, সেখানে আপনি কখন আর কবে এলে ডক্টর দেখাতে পারবেন, একবার আপনি আসতেই পারেন। একদম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, লাইফস্টাইল ডিসঅর্ডার, চেম্বারে এলাম আর আমি প্রশ্ন করলাম ডাক্তারবাবুদের যে ডাক্তারবাবু আমার লাইফস্টাইল ডিসঅর্ডার এই রোগটা হয়েছে, এর সমাধান করুন না, এমনটি তো হয় না। তাই একটু ম্যাডামের থেকেই জিজ্ঞাসা করবো, এই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেটা আমাদের জীবনযাত্রার কিছু এলোমেলো ব্যাপারগুলোর জন্য হয়, ঠিক কোন কোন রোগগুলো এর জন্য ধরা পড়ে বা ঠিক কি কি সমস্যার কারণে এগুলো আসে আর কি? একদম আটমোস্ট ফার্স্ট যেটা আমরা জানি অনেকেই, সেটা হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস যেটা রয়েছে, বা আমাদের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার যে প্রবলেম রয়েছে, বা আমাদের লিভারের যে সমস্যাগুলো, লিভার সিরোসিস বা হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার, এই প্রবলেমগুলো কিন্তু আমাদের মেইনলি আমাদের লাইফস্টাইল হ্যাজার্ড থেকেই কিন্তু আমাদের হচ্ছে। আর এই লাইফস্টাইলের মধ্যে কিন্তু সব কিছু আসছে, যেমন আপনার ডায়েট রয়েছে, তেমনি আপনার ডে টু ডে আপনার ঘুমানোর স্লিপ সাইকেল রয়েছে, তারপর আপনার এক্সারসাইজের মাত্রা কতটা রয়েছে, বা আপনার কি আপনি খাওয়া দাওয়া করছেন, কখন করছেন, কতটা পরিমাণ করছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার রয়েছে। যেরকম যাদের আমি লিভারের প্রবলেমের কথা বললাম, যারা একটু বাইরে একটু খাওয়া দাওয়া বেশি করে, বা বাড়িতেও যারা একটু রিচ খাওয়া দাওয়া করে, বা একটু ওভার ইটিং যারা করে, ওদের ক্ষেত্রে কিন্তু লিভারের একটা প্রবলেম আসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আর প্রচুর পরিমাণে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওবেসিটির একটা প্রবলেম, সেটা কিন্তু একদমই লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে হয়। কিছু কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে, যেমন থাইরয়েডের প্রবলেম বা পিসিওডি, তার থেকে একটু অনেকে হেলদি বা একটু বাল্কি হয়ে যায়, কিন্তু এই পিসিওডি বা থাইরয়েড এটাও কিন্তু কোথাও না কোথাও একটা লাইফস্টাইল হ্যাজার্ডের মধ্যেই আসে। আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় আসবো, ভীষণ নতুনত্ব একটা আলোচনা, কারণ প্রত্যেকটা দিন আমরা এক একটা অর্গানকে ধরে আলোচনা করি, কিন্তু এত গুরুত্বপূর্ণ এত দামি অর্গান কেন আপনার খারাপ হতে বসেছে? অন্য কারোর তো হলো না, আপনার কেন হচ্ছে? কি প্রবলেম করলেন আপনি, কি ভুলটা করলেন আপনি, সেটাই আজকে কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা আমরা করব। আর কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? আমি রীতা শাহ বলছি বাঁকুড়া থেকে। আচ্ছা বেশ, বলুন কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা বলতে আমার গলার মানে বাইরের দিকে আর কি একটা টিউমারের মতো হয়েছে। আচ্ছা এটা কি মানে আয়ুর্বেদিক ওষুধে? আচ্ছা, আপনার এই টিউমারের মতন হয়েছে, কোনো ডক্টর দেখিয়েছেন এখন অবধি? হ্যাঁ হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম। আচ্ছা, হোমিওপ্যাথি দেখাচ্ছেন, সেভাবে রেজাল্ট পাননি? হ্যাঁ ম্যাডাম বলছেন এবারে। আচ্ছা, আপনার টিউমারটা আপনার গলার বাইরের দিকে রয়েছে, তো সেটা কি বড় হয়ে আছে সেটা? হ্যাঁ একটু বড় হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে আছে এই সমস্যাটা আপনার? 1 বছর হয়ে গেল, 1-1.5 বছর হয়ে গেল। আচ্ছা, তো আপনি তো আপনার যে ডক্টরকে দেখাচ্ছেন উনি কি বলেছেন যে এটা কিসের সমস্যা থেকে হচ্ছে, কেন হচ্ছে এটা? কিসের সমস্যা থেকে সেটা কিছু বলেননি, বলেছেন এটা টিউমার, কিন্তু এটা সারতে টাইম লাগবে। বেশ, দেখুন আমরা একটা কথা জানি যে সব টিউমার কিন্তু ক্যান্সারাস নয়, কিন্তু কিছু কিছু টিউমার কিন্তু ক্যান্সারাসও বটে। এবার আপনি বলছেন যে সেটা আপনার এক্সটার্নালি রয়েছে, তো সেদিক থেকে আপনি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন, কারণ এক্সটার্নালি যদি কোনো টিউমার বা সিস্ট কোনো কিছু থাকে সেগুলো কিন্তু খুব বেশি একটা ক্ষতিকারক হয় না। মোস্ট প্রবাবলি যেগুলো ভেতর থেকে থাকে, যেরকম আপনি বলেন যে আপনার গলায় একটা টিউমার সোয়েলিং এর মতো রয়েছে, সেটা যদি আপনার থাইরয়েডের গ্ল্যান্ড থেকে হতো বা থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে হতো, তাহলে কিন্তু অবশ্যই চিন্তার কারণ ছিল। যাই হোক, সেটা নিয়ে তো আমরা পরে আমরা দেখবো সেটা কিরকম অবস্থায় রয়েছে। এখন আপনাকে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এই যে টিউমারটা রয়েছে, এই টিউমারটার জন্য কিন্তু আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। ফার্স্ট ওটা দেখতে বাজে লাগবে, সেটা আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা আপনার
বডির মধ্যে একটা মানে ফরেন পার্ট হয়ে গেছে, এটা তো আপনার শরীরে আগে থেকে ছিল না, বা আপনি এটা নিয়ে জন্মগ্রহণ করেননি। তো এই জিনিসটা যখন এসছে সেটাকে তো আপনার একটা ট্রিটমেন্ট করতে হবে, এখানে কাটাছেঁড়া করার কোনো দরকার নেই। আপনার যদি ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে একটুখানি হয় তাহলে আপনার এই টিউমারটা যেটা রয়েছে সেটা আপনার আস্তে আস্তে কিন্তু আপনার ছোট হয়ে যাবে, আপনার বডির সাথে মিশে যাবে। যদি এরকম হয় যে আপনার সেটা মানে স্কিন থেকে ঝুলে আছে, তাহলে সেখানে আমরা খাসসূত্রের মতো ট্রিটমেন্ট করে থাকি, তার থেকেও কিন্তু আপনার এই টিউমারটা আপনার ঠিক হয়ে যাবে। তো যেটাই রয়েছে সেটা কিন্তু না দেখে কিন্তু বলাটা সম্ভব নয়, বা কিছু পরীক্ষা করা ছাড়া সেটা বলা সম্ভব নয় যে এটা আদৌ আপনার ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে। একদম ম্যাডাম, টিউমার বা পলিপ বা সিস্ট যে কোনো ধরনের সমস্যা হোক, বা আপনার কিডনিতে বা গলব্লাডারে কোনো স্টোন ধরা পড়েছে, এই সব কিছুর জন্য আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের থেকেও ভালো জানেন, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, বহু মানুষের সঙ্গে কথা বলেন, আপনাদের আশেপাশে বহু মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছে যে অপারেশন ছাড়াও খুব সুন্দরভাবে এগুলো নিরাময় সম্ভব। তো আপনি যেহেতু একটি প্যাথি ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনি আপাতত স্যাটিসফাই নন যে কতদিন আর আমি মেডিসিন খাবো, বহু বছর তো দিলাম, তো সেখানে আপনি এনবিপিতে যোগাযোগ করতেই পারেন, স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন। ম্যাডাম, আরও একটা বিষয় বলবো, যেমন ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে খাবারের বদ অভ্যাস, বাড়ির খাবার কম, বাইরের খাবার লোভটা বেশি, সেখানে কিন্তু আমাদের লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়। এখন যেটা ইদানিং আমাদের সব থেকে বাড়ছে, আমার মনে হয় যে এটাতে কি সমস্যা হতে পারে, যেটা হয়তো আপনাদের দোষ দেবো না, আমিও করে থাকি, রাত জেগে মোবাইল দেখছি, ঘুমটা কম হচ্ছে, অন্ধকার ঘরে অনেকক্ষণ ধরে ফোন দেখছি, ধীরে ধীরে আমার অনিদ্রার একটা সমস্যা চলে আসছে, এটা কি আমার অন্য কোনো সমস্যাকে ডেকে আনতে পারে? ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ এই অভ্যাস কিন্তু আপনারও রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি রসুলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে আমার ঘাড়ের স্পন্ডিলোসিস হয়েছে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস। হ্যাঁ, আর ঘাড়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, একদম পিঠ অব্দি চলে গেছে। আচ্ছা, নিশ্চয়ই অনেক জায়গায় গিয়েছেন, মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যন্ত্রণার বড়ি খেলে পরে কিছুদিন কমছে, আবার হচ্ছে। এইটাই জানতে চাইছিলাম, মেডিসিন খাচ্ছেন, কিছুক্ষণ ভালো থাকছেন, আবার হচ্ছে, ম্যাডাম বলছেন। হ্যাঁ আবার হচ্ছে, মানে কি মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। আচ্ছা, এই ঘাড়ের সমস্যা আপনার কতদিন ধরে রয়েছে? হ্যাঁ, আরে মোটামুটি 3-4 বছর আছে। আচ্ছা, 3-4 বছর ধরে আপনার ঘাড়ের সমস্যা রয়েছে। আপনি জানেন যে আপনার ঘাড়ে স্পন্ডাইলিসিস রয়েছে, মানে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস রয়েছে। তো সার্ভাইকাল স্পন্ডাইলিসিস করেছিলাম, এক্সরেতে ধরা পড়েছে যে ঘাড়ে স্পন্ডাইলিসিস হয়েছে। আচ্ছা, তাতে আমার মাথা অবধি যন্ত্রণা হচ্ছে, মাথায় যন্ত্রণা হয়। আচ্ছা দেখুন, আপনার সার্ভাইকাল স্পন্ডাইলিসিসের মধ্যে আপনার হাড়গুলো ক্ষয় পেতে থাকে। আপনার যে শিরদাঁড়াতে যে আপনার হাড়গুলো রয়েছে, যেটাকে আমরা ভার্টিব্রা বলে থাকি, সেই ভার্টিব্রাগুলো আস্তে আস্তে আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, আর সেটা ক্ষয় পেয়ে একটা হাড় আরেকটা হাড়ের উপর এসে জুড়ে যাচ্ছে বা বসে যাচ্ছে, আর সেখান থেকে আপনার নার্ভগুলো কিন্তু চেপে যাচ্ছে। সার্ভাইকাল স্পন্ডাইলিসিস যদি আপনার থাকে তাহলে আপনার মাথা ব্যথা বা মাথা ঘোরানো এই সমস্যাগুলো হবে। সেই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে আপনার নিচের দিকে রেডিয়েট করতে পারে, মানে আপনার সার্ভাইকালের পর আপনার ডর্সাল, থোরাসিক, লাম্বার প্রত্যেকটা পার্ট কিন্তু আপনার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তার জন্য এটাকে নিয়ে তো আপনার বসে থেকে কোনো লাভ নেই, কারণ অনেকদিন হয়েছে আপনি শুধুমাত্র পেন কিলার খাচ্ছেন। পেন কিলার খেলে আপনার ব্যথাটা কমে যাবে, কিন্তু সেখান থেকে কিন্তু আপনার লিভার, কিডনি দুটোই কিন্তু আপনার নষ্ট হবে। তো পেন কিলার ইজ নট এ সলিউশন। ব্যথাটা আপনার তখনই কমবে যখন আপনার যে সমস্যাটা রয়েছে সেটা যদি ঠিক হয়, নয়তো ব্যথা তো একটা শুধুমাত্র আপনার সিমটমস। তো আপনার যদি আপনি গোড়ায় যদি জিনিসটাকে ঠিক করতে পারেন তাহলে তো আপনার ব্যথা হবেও না, আর হলেও সেটা আপনার আস্তে আস্তে রিডিউস হবে, কমে যাবে। একটা আপনার প্রপার ট্রিটমেন্টের দরকার রয়েছে, যেহেতু আপনার 1-1.5 বছর অলরেডি হয়ে গেছে, আপনি অলরেডি অনেকটা লেট করে ফেলেছেন। তো যাই হোক, আপনার জন্য কিন্তু প্রয়োজন রয়েছে একটু পঞ্চকর্মা থেরাপির। আর এই পঞ্চকর্মা থেরাপির পাশাপাশি অবশ্যই মেডিকেশনের ব্যবস্থাও রয়েছে। তো ওরাল মেডিসিন আর পঞ্চকর্মা থেরাপি দুটো যদি আপনি পাশাপাশি নিতে পারেন, তাহলে আপনার যে হাড়গুলো যেটা দেখুন যেটা ক্ষয় পেয়ে গেছে, সেটা কিন্তু আমি আবার আপনাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো না। আমি যেটা করতে পারবো, যাতে এটা আর এর থেকে বেশি যাতে ক্ষয় না হয়, বা যেটা ফ্লুইড যেটা রয়েছে হাড়ের মাঝখানে আপনার, সেটা যাতে আপনার ঠিক থাকে। তো সেই জিনিসটা করার যদি আপনার প্রয়োজন আপনি এখন মনে করেন যে না এখন এটাকে আপনার ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনাকে একটু যোগাযোগ করতে হবে, আর যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে একটু এসে আপনাকে দেখা করতে হবে। একদম। আর তার জন্য কি করতে হবে? খুব ইজি একটা কাজ, যেভাবে ঠিক এখানে আপনি ফোন করলেন ম্যাডামকে, ঠিক সেভাবে দেখুন স্ক্রিনে কিন্তু আরেকটি নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, সেই নাম্বারে আপনাকে ফোন করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এবং
কাছাকাছি চেম্বারে চলে আসতে হচ্ছে। যেহেতু লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে কথা বলছি, বর্তমানে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে মোবাইল, এবং রাত জেগে অন্ধকার ঘরে মোবাইল দেখা একটা আমাদের রীতিনীতি হয়ে গিয়েছে। এটা কি খুব একটা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে বা আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে? প্রথম তো যেটা আমাদের প্রবলেম শুরু হয় যে রাত্রিবেলা অনেকক্ষণ মোবাইল ঘাটা বলুন বা টিভি দেখা বলুন, ল্যাপটপে আপনার ওয়েব সিরিজ দেখা বা কাজ করা যেটাই আপনি করছেন লেট নাইট অবধি, সেটাতে কিন্তু ফার্স্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার চোখে। অবশ্যই একটা আপনার চোখে প্রবলেম আসবে তার থেকে, কারণ চোখের উপর আপনার এক্সট্রা স্ট্রেস পড়ছে। সারাদিন আপনি কাজ করছেন, তারপর রাত্রিবেলাও যদি আপনি রাত জেগে আপনি ফোন ঘাটাঘাটি করা বা আপনার কোনো ওয়েব সিরিজ দেখা, কারণ এখন না এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে এত ওটিটিতে এত এখন ওয়েব সিরিজ আসছে যে আমরা একটার পর একটা সারা রাত ভোর বসে বসে দেখে যাচ্ছি। অনেকে গেমিং এর নেশা থাকে, সারাক্ষণ ধরে গেমিং এর মধ্যে ব্যস্ত রয়েছে, সেখান থেকে আপনার চোখের তো একটা সমস্যা হচ্ছেই। তার পাশাপাশি এটা কিন্তু আপনার মেন্টাল হেলথের উপরও কিন্তু এফেক্ট ফেলছে। কিরকম মেন্টাল হেলথের উপর আপনার এফেক্ট ফেলছে? আপনি এই যে যতগুলো আপনি অ্যাক্টিভিটিস করছেন, কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখা বা গেমিং, যেটাই আপনি যে অ্যাক্টিভিটিসগুলো আপনি করছেন বা যাই আপনি দেখছেন, সেটা কিন্তু আপনার ব্রেনের উপর একটা প্রেশার ফেলে বা একটা ব্রেনের উপর কিন্তু আপনার সেটা চাপ সৃষ্টি করে। কীরকমভাবে যে আপনি যেটা দেখলেন সেটাতে আপনি চিন্তা ভাবনা করছেন বা সেটাকে আপনি রিকল করার চেষ্টা করছেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘুমটাকে ডিস্টার্ব করে, আমাদের ডিস্টার্বড স্লিপ হয়ে যায় বা ইনসোমনিয়ার প্রবলেম হয়। আর সেখান থেকে কিন্তু আপনার ডাইজেশনের প্রবলেম শুরু হয়, হরমোনাল প্রবলেম আপনার শুরু হয়। তো এই একটা কাজ যেটা আমরা অনেকক্ষণ রাত বসে আমরা মোবাইল দেখা বা ল্যাপটপ দেখা এগুলো বা টিভি দেখা আমরা করি, এর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু অনেকগুলো প্রবলেম চলে আসে। যার জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি খাবার খাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি ঘুমাবেন। আর ঘুমানোর অ্যাটলিস্ট আধা ঘন্টা 45 মিনিটস আগে অবধি আপনি টিভি, ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল এগুলো থেকে একটু দূরে থাকবেন। প্রয়োজন হলে আপনি গল্পের বই পড়ুন বা আপনি একটু মেডিটেশন করতে পারেন, তার থেকে আপনার ঘুমটাও ভালো হবে, আপনার ডাইজেশনটাও প্রপার হবে। একদম ঠিক কথা। একটা সময় ছিল যে আমাদের সব থেকে ভালো বন্ধু ছিল বই, কিন্তু বর্তমানে এই মোবাইল এসে সবার সঙ্গে আমাদের আড়ি করে দিয়েছে, শুধু ভাবটা কিন্তু ফোনের সাথেই রয়ে গিয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি ম্যাডামের সঙ্গে কথা বললাম। আমি দিশা পালের সম্বন্ধে একটু জানবো, আমার মেয়ের সম্বন্ধে জানবো আর কি। আচ্ছা বলুন, কি বয়স আর কি সমস্যা? বয়স হচ্ছে 23 বছর। আর সমস্যা হচ্ছে একটু হাঁটুতে ব্যথা হয়েছিল, তারপরে আপনার ওই পায়ের এই গিটটা নিচের দিকটা পায়ের এই পাতার উপরগুলো না একটু ফোলা, তারপরে একটু ব্যথা হয়েছে, হাঁটতে পারছে না। কি সমস্যাটা বেশ ম্যাডাম বলছেন, জানার জন্য ফোন করলাম। ওকে, ওষুধ খাইয়েছে কিন্তু কমছে, দিয়ে আবার একটু ব্যথা হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, তো একদম তো মাত্র 23 বছর বয়স, তো সেখানে তো হাঁটুতে বা পায়ে ব্যথা হওয়াটা তো ঠিক নয়, বা এই যে পা ফুলে যাওয়া এই ব্যাপারগুলোও কিন্তু একদমই ঠিক নয়। তো প্রথমত তো একটু ওর ফিজিক্যাল এক্সামিনেশনের দরকার রয়েছে, একটু টেস্ট করার দরকার রয়েছে। আপনি একটু ওর ইউরিক অ্যাসিডটা টেস্ট করাবেন, ওর ভিটামিন D3, ভিটামিন B12 এই টেস্টগুলো একটু কিন্তু ওর করানোর দরকার রয়েছে। আর একটুখানি আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গায়ে রোদ লাগাতে বলবেন। সকালবেলা যে রোদটা এখন রয়েছে 12টার আগে অবধি যে রোদটা রয়েছে সেই রোদটা একটু ওকে গায়ে লাগাতে বলবেন। গরম জলে একটু চান করতে বলুন। আর একদমই ওর কম বয়স, এখন থেকে যদি হাত পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা হয় তাহলে পরবর্তী সময়েও কি করবে? কারণ এখন তো খেলাধুলা করার বয়স, এখন কাজকর্ম করার বয়স, এখনই যদি এরকম অসুস্থ হয়ে যায় তাহলে তো ব্যাপারটা মোটেও ঠিক নয়। তো একটুখানি এখন থেকে কনসিয়াস হতে হবে, একটু প্রিভেন্টিভ মেজারগুলো একটু বেশি করে এখন নিতে হবে, যাতে এইটা যাতে আর বেড়ে না যায় বা এখান থেকে যাতে আর কোনো বড়সড় কোনো রোগ না হয়। একদম। এবং আজকে ভীষণ মনের মতন একটা বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলছি। তো যাদের মনে হচ্ছে যে আমার কোনো একটা সমস্যা এসেছে যার জন্য মেডিসিন খাচ্ছি, একটু ভাবুন না, একটু পিছনের দিকে চলে যান না যে আপনার লাইফস্টাইলে কি কি ভুল ছিল এবং তার জন্য আপনি এই সমস্যায় বর্তমানে ভুগছেন। ম্যাডামকে আরও একটা প্রশ্ন করব, এখন যে সমস্যা আমরা জর্জরিত, মানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে যদি আমরা নক করি, হ্যালো বলে যে দরজা খুলবে সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস, প্রত্যেকের বাড়িতে কিন্তু রয়েছে। হু হু করে বাড়ছে সুগার বা ডায়াবেটিস, প্রত্যেকটি ঘরে 2-4 জন আমরা পেয়ে যাব সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত মানুষজন। তাহলে এদের লাইফস্টাইলের কি এমন ভুল ছিল যে প্রত্যেকটি পরিবারে ঢুকে গিয়েছে সুগার বা ডায়াবেটিস? আর সুগার বা ডায়াবেটিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কিছুটা জেনেটিক, মানে আপনার যদি মা বাবা দুজনেরই যদি আপনার
প্রবলেম থাকে তাহলে আপনার মধ্যে আসতে পারে, বা আপনার যদি মা বাবা বা কোনো একজনের থাকে তাহলে আপনার মধ্যে আসতে পারে বা নাও আসতে পারে। আর সেটা ডিপেন্ড করবে যে আপনি কিরকমভাবে আপনার লাইফস্টাইলটাকে আপনি রাখছেন। তো এই যে লাইফস্টাইল হ্যাজার্ড বা লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে যে ডায়াবেটিস মেলাইটিস যেটা হচ্ছে, তার ফার্স্ট কারণ হচ্ছে আমরা যে বাইরে যে খাবারগুলো খাচ্ছি, দে অল কন্টেন্স আ লার্জ অ্যামাউন্ট অফ সুগার অ্যান্ড সল্ট, কার্বোহাইড্রেট মেইনলি। যে বাইরের খাবারগুলো তার মধ্যে অতিরিক্ত পরিমাণ ময়দা ব্যবহার করা হচ্ছে, আর সেখানে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণ আপনার কার্বোহাইড্রেট থাকছে বা শর্করার পরিমাণ কিন্তু বেশি থাকছে, আর সেখান থেকে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু আপনার শরীরের মধ্যে আপনার যে সুগার স্পাইক সেটা বেড়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু সুগার রয়েছে, আর সেটা আমাদের প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন বেরোচ্ছে সেটা যদি পর্যাপ্ত পরিমাণ বেরোয় তাহলে আমাদের সুগারটা কিন্তু একটা লেভেলে থাকে। যখন আপনার প্যানক্রিয়াসটা ঠিক করে কাজ করে না, যখন সেখান থেকে ইনসুলিন বেরোয় না, তখন কিন্তু আপনার শরীরের সুগার লেভেলটা বাড়তে থাকে। আর আপনি যদি আবার বাইরে থেকে আরও এক্সট্রা তার মধ্যে সুগার অ্যাড করতে থাকেন তাহলে তার কোনো কথাই রইল না। তো এই আপনার ডায়াবেটিস মেলাইটিস আপনার মধ্যে এইরকমভাবে কিন্তু আসতে পারে। তো তার জন্য একটু কেয়ারফুল হতে হবে, খাওয়া দাওয়া একটু কেয়ারফুলি করতে হবে, একটু ওয়ার্কআউট, একটু এক্সারসাইজ, এগুলো কিন্তু প্রত্যেককে করতে হবে। একদম। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি এরিনা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে ম্যাম, আমার না রাত্রিবেলা কিছুতেই ঘুম আসতে চায় না। আমি চেষ্টা করি প্রচন্ড, কিছুতেই ঘুম আসতে চায় না। আর যদিও কখনো ঘুম আসে, মানে আমি রাতের পর রাত জেগে থাকি, ঘুম আসে না আমার। আর যদিও ঘুম আসে তাহলেও না মানে প্রচন্ড রকমের আমার ঘুম ভেঙে যায়, কোন রকম টেনশন বা ডিস্টার্বেন্সে ঘুম ভেঙে যায়। কেন এই প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি না। আর প্রচন্ড তার সাথে হেয়ার ফলও হচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? 27। আচ্ছা, আপনি যা কাজ করেন সেটা কি খুব স্ট্রেস রয়েছে সেই কাজের মধ্যে আপনার? কাজের প্রেশার তো আছে, সেটা তো সবার লাইফে থাকে, সেটা নিয়ে আমার প্রবলেম নয়। প্রবলেমটা হচ্ছে মানে অন্যরকম টেনশন আমার আছে, একটু ফ্যামিলিগত এই সমস্ত টেনশন আছে, কিন্তু সেটার জন্য মানে ঘুম না হওয়ার মতন কি ব্যাপার সেটাই বুঝতে পারছি না, একদমই ঘুম হচ্ছে না আমার। ওকে, দেখুন আপনার যেটা ঘুম না হওয়ার যেটা আপনার সমস্যা হচ্ছে, আমি যদি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলি তাহলে আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে যদি আপনার শরীরের মধ্যে যদি বায়ু আপনার অ্যাগ্রাভেটেড হয়ে যায়, মানে বায়ুর মাত্রা যদি আপনার শরীরে বেড়ে যায়, তাহলে আপনার কিন্তু নিদ্রা নাশ মানে ইনসোমনিয়ার আপনার একটা প্রবলেম হতে পারে। এবার আপনার শরীরের মধ্যে বায়ু বাড়ছে না, পিত্ত বাড়ছে না, কফ বাড়ছে, আপনি সেটা কি করে বুঝবেন? আপনার যে আপনি প্রবলেমগুলো বললেন তার মধ্যে আপনি বললেন যে আমার একটু টেনশন রয়েছে বা স্ট্রেস রয়েছে, কিন্তু তার সাথে কি করে সেটা রিলেটেড? অবশ্যই সেটা রিলেটেড রয়েছে। আপনার যে ঘুম হচ্ছে না তার মধ্যে আপনার এই স্ট্রেস বা আপনার এই যে টেনশন, এগুলো কিন্তু একটা রোল প্লে করছে আপনার ঘুমটা না হওয়ার জন্য। আর তার পাশাপাশি আপনার যেটা আমি বললাম যে আপনার মধ্যে বায়ু অ্যাগ্রাভেটেড হয়ে আছে, মানে বায়ুর মাত্রা আপনার বেশি হয়ে আছে, তার জন্য আপনার ঠিকঠাক আপনার ঘুমটা হচ্ছে না। আপনি একটু চেষ্টা করুন প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু আপনি মেডিটেশন করার চেষ্টা করুন, যেটাকে আমরা ধ্যান করা বলি। সকালে ঘুম থেকে উঠে আপনি আরেকটু মেডিটেশন করার চেষ্টা করুন। আর একটু আগে আমি যেটা বললাম যে খাবার খাওয়ার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি শুতে যাবেন, আর ঘুমানোর 30 থেকে 40-45 মিনিট আগে অবধি আপনি কোনো ধরনের কোনো টিভি দেখা বা ল্যাপটপ বা মোবাইল এগুলো আপনি করবেন না। একটু আপনার বডি মাইন্ড দুটোকেই আপনি একটু রিল্যাক্স করার চেষ্টা করুন, আপনার ঘুম দেখবেন এমনিতে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। তারপরও যদি আপনি দেখছেন যে না আপনার তাতে কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না, আমাদের আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্মা থেরাপিতে একটা খুব সুন্দর একটা থেরাপি রয়েছে, সেটাকে আমরা বলে থাকি শিরোধারা বা শিরোবস্তি। তো এই শিরোধারা যদি আপনি করাতে পারেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর ঘুম আসবে, আপনার সাউন্ড স্লিপ হবে, বা আপনার এই ঘুমের প্রবলেম নিয়ে আপনাকে আর নেক্সট টাইম চিন্তা করতে হবে না। একদম। আপনার এই কথাটা শুনতে শুনতে একটা কথা ভীষণ মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা বলতাম যে পিঁপড়ে নাকি তার ওজনের 20 গুণ বেশি ভারী ক্যারি করতে পারে, কিন্তু যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু বর্তমানে কিন্তু সেই চাপটা আমাদের নিতে হয়। অনেকেই আছে কাজের, মানে আমরা প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের মধ্যে অনেকে আছে শারীরিক পরিশ্রমের কাজ করে, অনেকে আছে মানসিক চাপের কাজ করে, এবং দুটোর ক্ষেত্রে যদি এই অত্যাধিক চাপটা বাড়তে থাকে তখন কি কি সমস্যা হতে পারে? ম্যাডামের থেকে ঠিক এটাই আগে জানতে চাইবো। প্রথমে মানসিক সমস্যার কথা, মানসিক চাপের কথা বলবো। কিছু কিছু কাজ আছে যেখানে এত অত্যাধিক পরিমাণে চাপ নিতে হয় যে তারা বলে যে পাগল
পাগল লাগে, মাঝে মাঝে মনে হয় কাজটা ছেড়ে দিই। অত্যাধিক কাজের প্রেশার, যেটা শারীরিক পরিশ্রম নয়, শুধুমাত্র মানসিক পরিশ্রম, সেটা কি ভবিষ্যতে আমাদের কোনো রকমের শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে? অবশ্যই, যে এখন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনার এক একজনের উপর প্রচুর পরিমাণ ওয়ার্ক লোড হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনি অফিসে বলুন বা বাড়িতে বলুন সবসময় আপনার মধ্যে একটা টেনশন থাকছে। আর সেখান থেকে কিন্তু আপনি দেখবেন যে আপনার মধ্যে কিন্তু একটু ইরিটেশনটা একটু বেশি হয়ে যাবে। আপনি ধরুন সারাদিন কোনো না কোনো আপনি কাজ করছেন, সকাল থেকে রাত অবধি আপনি কাজ করছেন, তারপরও আপনার কাজ পেন্ডিং থাকছে বা কাজ করতে হচ্ছে, আপনি অফিসের কাজ আপনি বাড়িতে নিয়ে আসেন, সেখান থেকে কিন্তু আপনি একটা ইরিটেশনের মধ্যে চলে আসবেন। আর সেই ইরিটেশন থেকেই কিন্তু আপনার অনেক ধরনের আপনার ডিজিজ চলে আসবে। প্রেশারের সমস্যা আপনার এর থেকে আসতে পারে, আপনার কোনো হার্টের সমস্যা এর থেকে আসতে পারে, সুগারেরও কিন্তু একটা কারণ রয়েছে। এই যে আপনার অতিরিক্ত টেনশন করা বা ফ্রাস্ট্রেশনের কোনো ব্যাপার বা কোনো ডিপ্রেশন, এগুলো থেকেও কিন্তু আপনার সুগার, তারপর থাইরয়েড, এই প্রবলেমগুলো কিন্তু আপনার আসতে পারে। আমরা যে ভাবি যে থাইরয়েড কি করে আমার হয়ে গেল, সুগার কি করে আমার হয়ে গেল, আমার কি করে হতে পারে, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমরা কোনো না কোনো একটা দিক, এবার আপনি বলবেন আমি তো খুব হেলদি ডায়েটের মধ্যে থাকি, তারপরও কেন হচ্ছে? হয়তো আপনি রাত জেগে আপনি কোনো কাজ করছেন, বা আপনি রাত জেগে আপনি ফোন ঘাটাঘাটি করা বা আপনার টিভি দেখা, এগুলো আপনি করছেন, এখান থেকেও আপনার মধ্যে ডিজিজ আসতে পারে। বা আপনি খাওয়া দাওয়ার মধ্যে আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো আপনি বেশি খাচ্ছেন, তার জন্যও হতে পারে। বা আপনি অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল কনজিউম করছেন, বা আপনি স্মোকিং করছেন, এখান থেকে তো প্রচুর ডিজিজ রয়েছে। আপনার হার্টের ডিজিজ বলুন, আপনার লাংসের ডিজিজ বলুন, কিছু কিছু ক্ষেত্রে ইনফার্টিলিটির কেসও দেখা যায় এসবের থেকে। তো অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার এইগুলো থেকে হতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনার পরবর্তী সময়ে খুব একটা বিশাল বড় একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। একদম, কারণ অনেক ক্ষেত্রে আপনি ভাবছেন হয়তো যে অনেক মোটা টাকার স্যালারি পাই, চাপ তো একটু নিতেই হবে বস, কিন্তু সেই চাপটা আপনার শরীর, আপনার মন, আপনার স্বাস্থ্যকে হানি ঘটাচ্ছে না, তো সেদিকটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তবে আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, খুব ভালো একটা কাউন্সেলিং যদি আপনার দরকার হয়, যদি মনে হয় যে অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে একটু কথা বলি, একটু পঞ্চকর্মার হেল্প কি পেতে পারি, তো সব রকমের ব্যবস্থা রয়েছে এনবিপির কাছে। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, যোগাযোগ করতে হবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। হ্যালো, মিছিদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার না পায়ে খুব যন্ত্রণা হয় মাঝের মধ্যে। আচ্ছা, বয়স কত আপনার? বাড়িতে বসে আছি বা শুয়ে আছি, কোনো কাজও করছি না, তারপর হঠাৎ হঠাৎ মাঝের মধ্যে পায়ে যন্ত্রণা। তোমার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 23 বছর। 23 বছর, পায়ে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ। পায়ে কি হাঁটুতে যন্ত্রণা হয় না গোটা পায়েই যন্ত্রণা হচ্ছে? এমনি পায়ের যে পেশি গুলো আছে, আচ্ছা হ্যাঁ, ওরকম যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, জলটা কি আপনি একটু কম খান? হ্যাঁ, জল আমি কমই খাই। দেখুন, আপনি যেটা প্রথমে আপনি বললেন যে আপনার পায়ের পেশিতে আপনার ব্যথা হয়, আর তার জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনি জল কম খান কিনা। ডিহাইড্রেশন থেকে মাসেল ক্র্যাম্প হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ আমাদের বডির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পার্টে কিন্তু আমাদের জল বা ওয়াটার রয়েছে। এবার ওয়াটার রিটেনশন যদি হয়ে যায়, মানে আপনার যদি জলের মাত্রা যদি আপনার বডিতে কম হয়ে যায়, তখন কিন্তু মাসেল ক্র্যাম্প হওয়া শুরু হবে, মানে মাসেলগুলো কিন্তু তখন আপনার টানতে থাকবে। তো আপনি একটু জলটা একটু পর্যাপ্ত পরিমাণে আপনি খাবেন। আর আপনি একটু চেষ্টা করুন যে যেগুলো একটু ভিটামিন ডি রয়েছে যে খাবারগুলোর মধ্যে, বা মাল্টিভিটামিন জাতীয় কোনো ধরনের খাবার, আমি কোনো সাপ্লিমেন্ট বলবো না যে আপনি কোনো সাপ্লিমেন্ট খেয়ে নিন বা কোনো ট্যাবলেট খেয়ে নিন, না। ভিটামিন রয়েছে, আপনার ভিটামিন ডি রয়েছে, এরকম খাবার আপনি একটু বেশি পরিমাণে খাবেন। ক্যালসিয়াম রয়েছে, এই খাবারগুলো আপনি একটু বেশি পরিমাণে খাবেন। আমার মনে হচ্ছে একটু জলটা একটু ঠিকঠাক খেলে আপনার এই সমস্যাটা আপনার ঠিক হয়ে যেতে পারে। একদম, মানে এটাও কিন্তু একটা বড় দিক। এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলছি, শীতকাল, জল খাওয়া তো অনেকে ছেড়েই দিয়েছে। যখন জল তৃষ্ণা আপনাদের পাচ্ছে, তখন হয়তো আপনি কোনো কোল্ড ড্রিঙ্কস বা চা বা কফি খেয়ে সেই তৃষ্ণা মিটিয়ে ফেলছেন। তো এটাও আমাদের শরীরের জন্য বোধহয় একটা বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। একদম, আমরা অনেকেই একটা চা খাওয়ার একটা প্রবণতা থাকে, আর শীতকাল মানে আমরা কাপের পর কাপ আমরা চা খেয়ে যাচ্ছি। তো এই চায়ের থেকেও কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা হয়। অনেকেই রয়েছে ল্যাকটোজ ইনটলারেন্স, তারা যদি দুধ চা খায় তাহলে কিন্তু ওনাদের পেটের সমস্যা সবসময় থেকে যাবে, বদহজম হওয়া বা লিভারের কোনো সমস্যা, এটাও কিন্তু সবসময় থেকে যাবে। চায়ের যে
ইসেগুলো রয়েছে, মানে যে মলিকুলারগুলো যেগুলো রয়েছে, আর চিনি বা দুধের যা যা মলিকুলার রয়েছে সেগুলো টোটালি ডিফারেন্ট। সেগুলো যখন একসাথে হচ্ছে কিছুটা কিন্তু সেখানে পয়জনও সৃষ্টি করছে, যার জন্য অনেকেই বলে থাকে যে চিনি সবসময় কাপের মধ্যে দিতে, চায়ের মধ্যে দিয়ে না ফোটাতে। কেন? কারণ তার কেমিক্যাল বন্ডিংগুলো আলাদা রয়েছে, দুটো একসাথে হলে সেখানে কিন্তু কিছুটা আপনার ক্ষতিকারক কিছু আপনার কিন্তু ইনগ্রিডিয়েন্টস তৈরি হয়। তো তার জন্য অনেকেই বলে যে কাপের মধ্যে চিনি দিয়ে তারপর চা করার জন্য। সেখানেও একটা কিন্তু সায়েন্টিফিক রিজন রয়েছে, প্রত্যেকটাই সায়েন্টিফিক রিজন রয়েছে। চা কফি এই দুটো জিনিসই কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণ যদি আমরা কেউ ইনটেক করি তাহলে কিন্তু একটা খুব খারাপ এফেক্ট আসে আমাদের বডির মধ্যে। একদম, এগুলো দেখুন অনেক ক্ষেত্রে হয়তো জানেন না। আপনি খুব চা প্রেমিক বা আপনি কফি খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু অত্যাধিক কোনো কিছুই ক্ষতি ডেকে আনতে পারে আপনার আমার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি সঞ্জীব ঘোষ বলছি শিয়ালদা থেকে। হ্যাঁ বলুন সঞ্জীব বাবু, কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম বলতে কিছুদিন ধরে হাঁটুটা খুব যন্ত্রণা হচ্ছে। এবার খেলাধুলা করতাম, এখন খেলাধুলাও করতে পারছি না। কি থেকে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। বয়স কত এখন? 22 বছর। বেশ, আজকে আমরা ম্যাক্সিমাম যা ফোন পাচ্ছি সবই এরকম 20-25 বছর, আর প্রত্যেকেরই হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা। আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এই জিনিসগুলো হচ্ছে। তো হাঁটুতে আপনার ব্যথা রয়েছে, আপনি একটু খেলাধুলা করতেন, এখন করতে পারছেন না। তো আপনার প্রথমত আপনি একটু হাঁটুর একটু এক্সরে করিয়ে নিন, কারণ আপনি যেহেতু খেলাধুলা আপনি করতেন, তো হয়তো কখন আপনি চোট পেয়েছেন সেটাকে আপনি ওভারলুক করেছেন খেলাধুলার জন্য, যে এখন ঠিক আছে পরে দেখে নেব, এখন খেলাধুলা সেরে নেই। তো সেখান থেকেও কিন্তু আপনার হাঁটুতে একটু প্রবলেম হতে পারে। আশা করছি সেরকম বড় কিছু হবে না, মাত্র আপনার 22 বছর বয়স। স্টিল আপনার একটা সেফ সাইডের জন্য আপনি একটা আপনার হাঁটুর এক্সরে করে নিন, দুটো হাঁটুরই এক্সরে করাবেন। আর যদি এক্সরেতে কোনো প্রবলেম থাকে তার কিন্তু চিকিৎসাটা একদম তাড়াতাড়ি ইমিডিয়েট শুরু করতে হবে। যদি কোনো প্রবলেম না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার হাঁটুর জন্য একটু কেয়ারফুল হতে হবে। আপনি একটা নি ক্যাপ কিনে নিতে পারেন, সেটা আপনার খেলাধুলার সময় আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি যখন বাইরে বেরোচ্ছে তখন আপনি ব্যবহার করতে পারেন। স্পোর্টসম্যান নি ক্যাপ বলে একটা পাওয়া যায়, আপনি সেরকম নি ক্যাপ আপনি নিতে পারেন। সবসময়ের জন্য আপনার দরকার নেই, ওই খেলাধুলা করলে বা একটু বাইরে বেরোলে তখন আপনি সেটা ব্যবহার করুন। আর একটু গরম উষ্ণ সেক দিন, যে জায়গাটায় আপনার ব্যথা হচ্ছে একটু কটনের কাপড় একটু ভাঁজ করে সেটা গরম করে সেটা দিয়ে আপনি একটু সেক দিন, আপনি তাহলে ওর থেকে অনেকটা রিলিফ পাবেন। একদম। আর সম্পূর্ণভাবে রিলিফ পেতে হলে, সম্পূর্ণভাবে আপনার জটিল কঠিন সমস্যাগুলো নিরাময় পেতে হলে যোগাযোগ করতে হবে। চট করে একটু বলে রাখবো, কলকাতার ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া হাতিবাগান চৌমাথার একেবারে পাশে চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। আর মধ্যমগ্রামের চেম্বারের কথা ভুলবেন না, ওটা কিন্তু হেড অফিস। একেবারে সোমবার এবং শুক্রবার আপনাদের জন্য কিন্তু থাকে চেম্বার এখানে। এবং মধ্যমগ্রাম এমন একটি সেন্টার যেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে কিন্তু আসার সুযোগ সুবিধা রয়েছে। এক তো বনগাঁগুমা হাবড়া থেকেও যেরকম আপনারা আসতে পাচ্ছেন, পাশাপাশি নদিয়ার দিক থেকেও আসতে পাচ্ছেন। কলকাতার দিকের বন্ধুরাও কিন্তু চাইলে মধ্যমগ্রাম চেম্বারে অনায়াসে যোগাযোগ করতে পাচ্ছেন। ট্রেন লাইন এবং বাস রুটের সুযোগ সুবিধা কিন্তু দুটোই রয়েছে। তার পাশাপাশি হাওড়ার বন্ধুদের জন্য বলবো শিবপুর, বাল্টিগুড়ি বাজার এবং বেলুড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। ত্রিপুরা, আসাম বা আপনারা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও চেম্বার পাচ্ছেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বিস্তারিতভাবে জানার জন্য, বুঝে নেওয়ার জন্য, কাছের চেম্বারকে চিনে নেওয়ার জন্য। আজকে লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে আমরা কিন্তু কথা বলছি। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমরা শুনি। যখন আপনারা ফোন করেন তখন মাঝে মধ্যেই ম্যাডাম বা স্যার একটা প্রশ্ন করে থাকে, আপনি কি ভারী কোনো কাজ করেন? ভারী ওয়েট কি তুলতে হয়? বা যে কাজের সঙ্গে যুক্ত সেখানে কি অনেকটা আপনাকে পরিশ্রম করতে হয়? আপনার কাজে যদি অত্যাধিক আপনাকে পরিশ্রম করতে হয়, বা বাড়ির কাজ, আপনি বাড়িতে হাউসওয়াইফ, আপনি যদি সারাটা দিন পরিশ্রমের কাজ করেন, তাহলে কি কি সমস্যা আপনার আসতে পারে সেসব নিয়েও আলোচনায় ফিরবো। তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার দিদি। কে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার অ্যালার্জি সমস্যা আছে অনেকদিন থেকে। তো গা চুলকো, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত চুলকোয় খালি। অনেকদিন থেকে ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি, কিছু হচ্ছে না। এখন কি হচ্ছে, ম্যাডামকে জিজ্ঞেস করছি, ও কাকা এখন কি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এই ঠান্ডার সময়। আর শ্বাস যখন কষ্ট হয় তো গলার ভেতর থেকে একটা কিছু সাঁই সাঁই একটা আওয়াজ হয়, এরকম হচ্ছে। আর খুব প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। এটা কি অ্যালার্জির জন্য হচ্ছে কি আর কোনো কিছু? এমনি সর্দি কাশি নেই,
বেশ, ম্যাডাম বলছেন। আচ্ছা, তো আপনার অ্যালার্জি টেস্ট করা হয়েছিল কি? হ্যাঁ, অ্যালার্জি ওই আইজি রিপোর্ট করেছিলাম একবার। সেটা কত ছিল আপনার তখন? ওই 700 কত ছিল আপনি বলেছিলেন। আচ্ছা, দেখুন আপনার এই অ্যালার্জি যে আইজি রিপোর্টটা না, ওটা আপনার 100 থেকে 150 মধ্যে থাকা দরকার। তো আপনার যদি 700 থাকে তাহলে মানে তার মানে অনেকটাই আপনার বেশি রয়েছে। শুনুন, যেটা অনেক দিন থেকে আছে। হ্যাঁ, যেটা আপনি বললেন যে আপনার শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে, তার পাশাপাশি আপনার গলার কাছে একটা সাই সাই করে শব্দ হচ্ছে, আপনার কিন্তু সমস্যাটা ব্রঙ্কিয়াল অ্যাজমার দিকে চলে যাচ্ছে। আপনার কিন্তু এটা অ্যালার্জি থেকেই কিন্তু আপনার হচ্ছে। অ্যালার্জি থেকে যে শুধুমাত্র গা হাত পা চুলকাবে এরকম নয়, অ্যালার্জি থেকে কিন্তু আপনার শ্বাসকষ্ট হওয়া বা জ্বর সর্দি কাশি হওয়া এগুলোও কিন্তু আপনার অ্যালার্জি থেকে হয়। তো আপনার এই যে এতদিন ধরে আপনার এই অ্যালার্জিটা বেশি রয়েছে আর সেখান থেকে এখন আপনার শ্বাসকষ্টর প্রবলেম হচ্ছে, এখন কিন্তু আপনার লাংস কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। মানে লাংসের যা কাজ করার ক্ষমতা, সে কিন্তু তার ক্ষমতার থেকে মানে পিছিয়ে যাচ্ছে, কম কাজ করছে এখন আপনাকে ইনহেলার ব্যবহার করতে হবে বা নেবুলাইজেশন করতে হবে, তবে গিয়ে আপনি হয়তো একটু ঠিকঠাক শ্বাস নিতে পারবেন। আমি আপনাকে বলবো এই নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। না আপনার ইনহেলারের দরকার আছে, না আপনার নেবুলাইজেশনের দরকার আছে। আপনার শুধু প্রয়োজন রয়েছে একটু ঠিকঠাক চিকিৎসা করার। কারণ আপনি বললেন যে আপনি মেডিসিন খাচ্ছেন কিন্তু তাও আপনার কোনো লাভ হচ্ছে না। এমন কোনো সমস্যা আপনার হয়নি যে আপনার এতদিন টাইম লাগবে আপনার কিওর হতে বা মেডিসিন খেয়ে আপনি সারতে পারছেন না। যেটাই আপনার অ্যালার্জি রিপোর্ট রয়েছে সেটা নিয়ে এসে একবার আমাদের সাথে দেখা করুন। আর রিসেন্ট আপনি কি ট্রিটমেন্ট করছেন তার প্রেসক্রিপশন রিপোর্টস সেগুলো নিয়ে এসে একবার দেখা করুন। আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারই রয়েছে সেখানে এসে একবার দেখা করুন। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আর আপনার এই শ্বাসকষ্টের প্রবলেমও আপনার ঠিক হবে। যদি গা হাত পা চুলকানোর কোনো প্রবলেম থাকে সেটাও আপনার ঠিক হয়ে যাবে। একদম চিন্তার কোনো কারণ নেই। একদম। তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করে যোগাযোগ করতে হবে। এই নতুন করে কথাটা কিন্তু আর বারবার বলতে চাই না, কারণ এটা কিন্তু আপনারা প্রত্যেকে বুঝে গিয়েছেন। তবে যে প্রশ্নটা রেখেছিলাম ম্যাডাম, মাঝে মধ্যে আপনারা জিজ্ঞাসা করেন যে অত্যাধিক পরিশ্রমে, শারীরিক পরিশ্রমের কোনো কাজ করা হয়? অত্যাধিক শারীরিক পরিশ্রমের কাজ যদি বছরের পর বছর কোনো মানুষ করে, তার কি কি ধরনের সমস্যা আসতে পারে? প্রথম তো একটা প্রবলেম দেখাইতে পারে, সেটা হচ্ছে যে আপনার অস্থির কোনো সমস্যা, মানে আপনার হাড়ের কোনো সমস্যা, হাড়ের ডেন্সিটি কমে যাওয়া, মানে বোনের আপনার ঘনত্বটা আপনার কমে যেতে পারে, বা আপনার মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, মানে মাসল লস হওয়ার একটা আপনার সম্ভাবনা হতে পারে। আর আপনার যদি আপনি এরকমই আপনি ধরুন কন্টিনিউ আপনি এরকম ভারী কোনো কাজ করে যাচ্ছেন বা ভারী কোনো জিনিস তোলার মতো আপনি কাজ করে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনার কোমরের সমস্যা আসতে পারে। তো একটা একটা করে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে। এরকম না যে আচ্ছা আপনি হয়তো হচ্ছেন আজকে তো একদিনই আমি একটা 5 কিলোর বস্তা তুললাম, আচ্ছা ঠিক আছে পরবর্তী সময়ে আমি সেটা করব না, আবার নেক্সট আরেকদিন এইটা ভেবে আপনি করছেন আচ্ছা আজকে একটু করলাম আর করব না। এইটা করতে করতে কিন্তু আপনার সমস্যাগুলো আপনার মধ্যে কিন্তু বাসা করে ফেলছে। যখন একদম পিক পয়েন্টে পৌঁছে যাবে, মানে আর কোনো জায়গা থাকবে না, তখন সেটা আপনার মধ্যে আউটবাস্ট হবে। সেটা আপনার কোমরে ব্যথা হওয়া হোক বা আপনার হাতে পায়ে ব্যথা হওয়া হোক, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নার্ভের উপর পর্যন্ত একটা চাপ পড়ে যায়, হাত পা আপনার ওনার ঝিঝি করা বা হাত পা কাঁপা, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো অতিরিক্ত পরিশ্রমের কাজ, সেটা আপনার শারীরিক হোক বা মানসিক হোক, কোনোটাই কিন্তু অতিরিক্ত কিন্তু কোনোটাই একদম ঠিক নয়। কাজ করতে হবে, বাড়ি বসে থাকলে তো চলবে না, কাজ করতে হবে, কিন্তু সেটাও কিন্তু আপনার সুবিধে মতো কাজটাকে করতে হবে। এরকম না যে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনাকে এতগুলো কাজ করতে হবে, এর মধ্যে এবার আপনি না ঘুমিয়ে না খেয়ে না কিছু করে আপনি করে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনার বডির উপর একটা এফেক্ট ফেলবে। প্রত্যেকটা জিনিসকেই আপনাকে করতে হবে, কিন্তু একটু আপনার দিকটাও ভেবে আপনাকে তারপর কাজটা করতে হবে। একদম আপনার দিকটা ভেবে আপনাকে কাজটা করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেদের দিকটা না ভেবে কাজ করি। আজকে যেহেতু লাইফস্টাইল ডিসঅর্ডার নিয়ে কথা বলছি, বিষয়টা না আনলেও হতো, তাও একটুখানি আলোচনা করব ম্যাডামের সাথে। আমরা একটা কথা বলি, নারী পুরুষ সমান সমান, আছে যে তার অনেক প্রমাণ, তার প্রমাণ কিন্তু বর্তমানে পাচ্ছি। সমান তালে মেয়েরাও কিন্তু ছেলেদের সাথে সাথে স্মোকিংয়ের প্রবণতা বাড়াচ্ছে বা অ্যালকোহল নেবার প্রবণতা বাড়াচ্ছে। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ করতে চাই না, তবে যদি এটা কোনো সমস্যা তৈরি করে তবে কিন্তু হস্তক্ষেপ আমরা করবই, যেহেতু আপনাদের স্বাস্থ্য নিয়ে এই অনুষ্ঠান আমরা করে থাকি। ম্যাডামের থেকে শুধু এটাই বলবো, শখে সবটাই করা যেতে পারে, কিন্তু সেটা যদি অতি হয়ে যায় তবে কি সেটা কোনো ক্ষতির সম্মুখীনে আমাদের ফেলতে পারে? অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই অতিরিক্ত একটা ক্ষতিকারক দিক রয়েছে। আমি যেটা বললাম যে চা কফিও কিন্তু একটা কাইন্ড নেশার মধ্যেই পড়ে। অনেকে ভাবছে যে এই তো একটু চাই তো খাচ্ছি, কিন্তু সেটাই যদি আপনি এখন
সারাদিন আপনি 1 কাপ কি 2 কাপ ঠিক আছে, এবার আপনি অনেকে আছে 6 কাপ 7 কাপ 8 কাপ খেয়েই যাচ্ছে, সেটা যেরকম খারাপ তেমনি কিন্তু আপনার স্মোকিং করা বা আপনার অ্যালকোহল কনজিউম করা দুটোই কিন্তু আপনার শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হতে পারে। এবার কিছু কিছু আমরা দেখি যে কিছু কিছু আমরা নোটিফিকেশন দেখি যে হ্যাঁ এইটা হার্টের জন্য ভালো, এটা স্কিনের জন্য ভালো, এইটা মাসেলের জন্য ভালো। ভালো তখন যখন সেটা একটা আপনার লিমিটেড একটা কোয়ান্টিটিতে থাকে, সেটা হচ্ছে আপনার 30 ml to 60 ml এরকম কোয়ান্টিটি যদি থাকে। এবার আপনার যদি সেই 30-60 ml যদি আপনার 30-60 আপনার গ্লাসের পর গ্লাস হয়ে যায়, তাহলে কিন্তু সেটা মোটেও ঠিক নয়। বা অনেকেই ভাবে যে আমি তো হচ্ছে সারাদিনে একটাই সিগারেট খাচ্ছি, আমার আর কি ক্ষতি হবে। বিষ অল্প হলেও বিষ, বিষ বেশি হলেও বিষ, দুটোতেই আপনার ক্ষতি রয়েছে। বেশি খেলে হয়তো তাড়াতাড়ি মরে যাবেন বা একবারই মরে যাবেন, অল্প খেলে আপনি আস্তে আস্তে মরবেন, কিন্তু ক্ষতিটা কিন্তু আপনার হবেই। তো সেটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ এটা এরকম কোনো জিনিস নয় যে এটা খেয়ে আপনার কোনো লাভ হচ্ছে। আমি কিন্তু 1% লাভ এগুলোর মধ্যে আমি দেখতে পাই না। একদমই নয়। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, জ্যোতিষ চন্দ্র বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? চুল উঠে যাচ্ছে, হ্যাঁ আজকে আমরা স্কিন আর হেয়ার নিয়ে একটু আলোচনা করব। ভালোই হয়েছে আপনার ফোনটা এসেছে। কতদিন ধরে হেয়ার ফলিং হচ্ছে বা কেন হচ্ছে কিছু কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মাস তিনেক হলো। আচ্ছা বেশ। আচ্ছা, আপনার কি কোনো থাইরয়েড টেস্ট বা লিভারের টেস্ট, অ্যালার্জি টেস্ট কিছু করা হয়েছে আপনার? এগুলো কোনো টেস্ট করিনি আমি। কোনো টেস্ট করাননি। দেখুন, আপনার হেয়ার ফল হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা রয়েছে জেনেটিক। মানে যদি আপনার বাড়িতে যদি এরকম হেয়ার ফলের কারোর হিস্ট্রি থাকে, আপনার মা বাবা বা ওনাদের মা বাবা কারোর যদি এরকম ফ্যামিলিতে থাকে যে হেয়ার ফলের একটা প্রবলেম রয়েছে বা অ্যালোপেশিয়ার প্রবলেম রয়েছে, তাহলে সেটা আপনার মধ্যে আসতে পারে। যদি এরকম কোনো কারো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনার মধ্যে আপনার থাইরয়েড লেভেল, আপনার লিভার ফাংশন টেস্ট আর আপনার অ্যালার্জি টেস্ট, এই 3টে টেস্ট কিন্তু অবশ্যই আপনাকে একটু করে দেখে নিতে হবে যে এর কোনো তারতম্যের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে কিনা। কারণ এগুলো যদি আপনার শরীরে বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল হওয়ার একটা পসিবিলিটি থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে যদি আপনার স্ক্যাল্পের মধ্যে কোনো ধরনের কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে বা স্ক্যাল্পে যদি কোনো আপনার ডিজিজ হয়ে থাকে, স্কিন ডিজিজ, তাহলেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো হতে পারে। স্ক্যাল্পে কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা আপনি সেলফ এক্সামিন করতে পারবেন, আপনি নিজে দেখে নিতে পারবেন যে কোনো ইচিং বা কোনো ধরনের কোনো র্যাশ বা কোনো ধরনের কোনো ওখান থেকে পাস বের হওয়া কিছু হচ্ছে কিনা। জেনেটিক মানে আপনার বাড়িতে কারোর আছে কিনা সেটাও আপনি হয়তো জেনে নিতে পারবেন। কিন্তু এই যে বাকি আমি 3টে জিনিস বললাম যে আপনার লিভারের টেস্ট বা আপনার থাইরয়েড, অ্যালার্জি, এগুলো কিন্তু আপনি পরীক্ষা না করলে আপনি জানতে পারবেন না। তো আপাতত আপনি এই টেস্টগুলো একটু করিয়ে নিন, একটু এই রিপোর্টগুলো নিয়ে এসে একবার দেখা করুন। যদি রিপোর্ট ভালো থাকে তাহলেও কিন্তু তার ট্রিটমেন্ট রয়েছে, কারণ তাহলে কিন্তু আপনার হেয়ার ফলিকলগুলো আপনার পাতলা রয়েছে বা হালকা রয়েছে, যার জন্য আপনার হেয়ার ফলিকল সহ আপনার চুলগুলো পড়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু একটু প্রয়োজন রয়েছে একটুখানি আপনার অয়েল ম্যাসাজ করা বা ওখানে শিরোর লেপ দেওয়া, সেখানেও কিন্তু খুব ভালো আপনার ট্রিটমেন্টটা হবে। একদম হেয়ার ফলিং এর প্রবলেম, চুল কেন আমার পড়ে যাচ্ছে, এমন কিছু তো বয়স নয় আমার, এখন থেকে কেন এত হেয়ার ফলিং হচ্ছে আমার? আগে আমার মাথা ভর্তি চুল ছিল, এখন আমার চুলের একেবারে পরিমাণ কমে গিয়েছে। আগে সিল্কের মতন হেয়ার ছিল, এখন পাটের মতন চুল হয়ে যাচ্ছে। এরকম নানা অভিযোগ কিন্তু চুলকে কেন্দ্র করে থাকে। কিভাবে চুলের যত্ন নেবেন, কেন আপনার চুল খারাপ হয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গেও আমরা চেষ্টা করব ফিরে আসার। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলছি, আমি শ্যামনগর থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, কি প্রবলেম? বলছি আমার সারা মুখটা না মানে কালো কালো ছোপ ছোপ। আচ্ছা, পিগমেন্টেশন? না না না। আচ্ছা, কালো কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে। আপনার বয়সটা একটু বলুন ম্যাডামকে। 38 বছর। 38? হ্যাঁ। আচ্ছা, আপনার যেটা কালো কালো আপনার ছোপ ছোপ হয়ে যাচ্ছে, সেটা হয়তো আপনার মেলাজমার প্রবলেম হচ্ছে। তো মেলাজমার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এই ছোপগুলো আপনার আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। মেলাজমা মানে আমাদের শরীরের মধ্যে যে মেলানিন যেটা রয়েছে, যেটা আমাদের স্কিন কালার করতে সাহায্য করে, যার যার স্কিনের যেরকম রং রয়েছে, সেটা যদি আপনার মেলানিন প্রোডাকশন যদি আপনার শরীরের মধ্যে একটু কম পরিমাণে হয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনার মেলাজমা আপনার প্রবলেমটা হতে পারে। আর হচ্ছে যদি আপনার লিভারের কোনো ধরনের কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু এটা হতে পারে। অনেক ক্ষেত্রে যে যখন মেনোপজ হয়ে যায় তখন এই প্রবলেমগুলো কিন্তু অনেকের দেখা দেয়, কিন্তু আপনার এখনো মেনোপজ হওয়ার টাইম হয়নি। তো সেদিক থেকে আপনার মানে প্রবলেমটা মেনোপজের জন্য হচ্ছে না,
হয়তো আপনার সেটা মেলানিন প্রোডাকশন কমের জন্য হচ্ছে বা আপনার লিভারের প্রবলেমের জন্য হচ্ছে। আর কিছু কিছু সানবার্ন থেকেও এরকম হয়ে যায়, ট্যানিং যেটাকে আমরা বলে থাকি বা সানবার্ন যেটাকে বলে থাকি, সেখান থেকেও কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো হয়। যেহেতু আপনার স্কিনের সমস্যা, না দেখে বলাটা ঠিক হবে না, আমি না দেখে বলতেও চাইছি না। আপনি একটুখানি আমাদের যে কোনো একটা চেম্বারে এসে একবার যোগাযোগ করুন, একটু আপনাকে যদি আমরা স্কিনটা দেখতে পাই তাহলে আমরা আরও বেটার আপনাকে গাইড করতে পারবো বা ট্রিটমেন্টও একটু বেটারভাবে আমরা করতে পারবো। একদম। আমাদের ছোটবেলা থেকেই অনেকেরই একটা ধারণা ছিল যে সব থেকে ভালো রাখতে হবে আমার লিভারকে, লিভার যদি আমার ভালো থাকে তাহলে কিন্তু আমার স্কিন এবং আমার হেয়ার ভালো থাকবে। ম্যাডামের থেকে ঠিক এই প্রশ্নটাই করব যে লিভার ভালো রাখার জন্য ছোটবেলা থেকে ওই মায়ের বলা একটু কাঁচা হলুদ খেয়েছি, মাঝে মধ্যে কিছু একটা লিভার টনিক খেয়েছি, তো সত্যি লিভার ভালো থাকলে কি আমার স্কিন এবং আমার হেয়ার সব কিছু একদম পারফেক্ট থাকবে? আংশিকভাবে কথাটা ঠিক, কারণ আমরা যেরকম আমরা খাওয়া দাওয়া করব সেটাই কিন্তু আমাদের স্কিন বা আমাদের হেয়ার তার মধ্যে কিন্তু সেটাই দেখা দেবে। আপনি যদি অতিরিক্ত এবার তেলে ভাজাভুজি জিনিস খেতে থাকেন, সেটা দেখবেন আপনার স্কিনের মধ্যেই দেখা দিচ্ছে। আপনার পিম্পলস হওয়া বা স্কিনের র্যাশ হওয়া, ডাল স্কিন হওয়া, এগুলো কিন্তু আপনার এরকম জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে হয়। এবার আপনি যদি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ আপনি ফ্রুট বা সবুজ শাকসবজি বা আপনার ওমেগা 3 রয়েছে এরকম যে মাছের যে তেল, এসব যদি আপনি ঠিকঠাক ভালোভাবে খাওয়া দাওয়া করেন তাহলে দেখবেন আপনার স্কিনও আপনার গ্লেজি রয়েছে, স্কিনের মধ্যে আলাদা গ্লো রয়েছে। চুলের ক্ষেত্রেও সেম, চুলও আপনার সুন্দর সেরকম ভালো থাকবে। এখন আজকাল এত আমরা হেয়ার প্রোডাক্ট ইউজ করি বা হেয়ার স্টাইলিং করি, এখান থেকেও কিন্তু চুলের খুবই ক্ষতি হয়। কারণ বারে বারে হিট দিলে চুল একটা নিজস্ব ময়শ্চারাইজার একটা ভাব রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যারাই আপনারা হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং বা বুটক্স, ক্যারাটিন যাই করে থাকেন, দেখবেন যে আপনার চুলে যখন কোনো প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, যখন সেখানে আপনার ইসে দিয়ে স্ট্রেট করা হচ্ছে, দেখবেন একটা চুল থেকে আপনার ধোয়া উঠছে, সেটা কিন্তু আপনার চুলের যেটা ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটা কিন্তু এভাপোরেট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সেটা। তারপর দেখবেন আস্তে আস্তে আপনার চুলগুলো ড্রাই হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, স্প্লিট এন্ডসের সমস্যা হচ্ছে, অনেকে ধুলোবালি জায়গায় যাচ্ছে চুল খুলে যাচ্ছে, অনেকের অভ্যাসে চুল খোলা রাখার, তো ধুলোবালির মধ্যেও চুল খোলা থাকছে, সেখান থেকেও কিন্তু চুল নষ্ট হচ্ছে, স্কিন নষ্ট হচ্ছে। স্কিনে এখন আমরা অতিরিক্ত পরিমাণ মেকআপ ইউজ করি, অনেকেই রয়েছে যে মেকআপ করছে, তারপর মেকআপটা তোলার সময় আর সেটা আর মাথায় থাকে না বা ইচ্ছে করে না। স্পেশালি এখন ঠান্ডার সময় অনেকেই বলে বাড়ি গিয়ে স্কিন কেয়ার করবো বা এই করবো, ঠান্ডা লাগবে, ঠিক আছে সকালে উঠে ওয়াইপস দিয়ে মুছে নেব বা ওয়াইপস দিয়ে মুছে রেখে দিলাম। এটা কিন্তু একদমই করা ঠিক নয়, কারণ এগুলোই কিন্তু আপনার স্কিনের মধ্যে থেকে থেকে আপনার যে পোর্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেয়, ক্লক করে দেয়, আর সেখান থেকে কিন্তু আপনার পিম্পলস হওয়া বা আপনার অ্যাকনে হওয়া, এই প্রবলেমসগুলো কিন্তু আসে। সব কটা জিনিসই করবেন, কোনোটাতেই কোনো না নেই, কিন্তু সেটার জন্য আপনি প্রপার প্রোটেকশন ব্যবহার করবেন, যে স্কিন ভালো করে ময়শ্চারাইজ করা বা মেকআপটাকে ভালো করে তোলা। যদি চুলে আপনি কোনো স্টাইলিং করছেন তাহলে পরবর্তী দিনে আপনি একটু ভালো করে চুলের মধ্যে একটু হট অয়েল ম্যাসাজ করুন, তারপর একটু ভালো করে আপনি শ্যাম্পু করুন। আর ভালো হবে যে ড্রায়ার দিয়ে চুলটাকে না শুকিয়ে আপনি এয়ার ড্রায়ার করুন, মানে নর্মালি যেরকম ভাবে শোকাবে। একটু কেয়ারফুল থাকতে হবে, একটু টেক কেয়ার করতে হবে, তাহলে কিন্তু এত প্রবলেম আমাদের মধ্যে আসবে না। একদম ঠিক কথা, কারণ আমাদের স্কিন এবং আমাদের হেয়ার যেটা সবার আগে সবার নজরে পড়ে। আমরা বলি পেহলে দর্শন ধারি ফের গুণ বিচারে, তাই আপনাকে কেমন লাগছে দেখতে সেটা প্রমাণ করবে আপনার স্কিন এবং আপনার হেয়ার। সেটাকে ভালো রাখছেন তো, স্টাইল তো করতেই হবে। ম্যাডামের কথা শুনে স্টাইল করা ছেড়ে দেবো না? ম্যাডামও স্টাইল করা ছাড়তে বারণ করছেন না, তবে বলছেন স্টাইল যখন আপনি করছেন পাশাপাশি টেক কেয়ার, একটু যত্ন কিন্তু নিতে হবে আপনার স্কিনের, আপনার হেয়ারের। সেখানেও এনবিপির কিন্তু একটা বড় পদক্ষেপ রয়েছে। যদি আপনি চান যে কিভাবে আপনি আপনার স্কিন এবং আপনার হেয়ারকে দীর্ঘদিন ভালো রাখবেন, তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মেচাদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে আমার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা। আমি এমনি মানে ওষুধ খাচ্ছি, কিন্তু যখন ধরো গ্যাস হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছি, মানে গ্যাস ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আবার সেই একই প্রবলেম, মানে রেগুলার এটা চলে আসছে। আচ্ছা বেশ, মানে পার্মানেন্ট একটা সলিউশন চাইছেন? হ্যাঁ, আমি পার্মানেন্ট সলিউশন চাইছি, এমনকি আমি চাইছি যাতে ওষুধ না খেতে হয়। ওষুধ না খেতে হয়, তার উপায় কি আছে?
দেখুন আপনার যদি কোনো অ্যাকিউট যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে আপনার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা হাইপার অ্যাসিডিটির আপনার প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু ইনিশিয়ালি একটু আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে। কারণ এমন তো আর কোনো জাদু নেই যে আমি একটা জাদু বলে দেবো আর তার থেকে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। বেঁচে দেয় আমাদের আগামী বুধবারই চেম্বার রয়েছে। তো আপনি যদি মনে করেন যে না আপনার এই সমস্যাটার জন্য একটু আপনার যোগাযোগ করার দরকার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। পেটের সমস্যার জন্য আপনার কিন্তু আয়ুর্বেদ ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি সেটা আপনি এনবিপির হাত ধরে করেন তাহলে তো আর কোনো কথাই রইল না। আমরা আপনাকে 15 দিন পরে আরেকবার আপনার রিভিউর ডেট দেবো যে আপনি কেমন আছেন, সেটা এসে আমাদের একটু জানাবেন। আপনি নিজে এসে বলবেন যে 15 দিনে আপনি কেমন আছেন। অনেকেই জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি এতে ভালো হব তো? আমি একটাই কথা বলি, সেটা আপনি আমাকে 15 দিন পরে এসে বলবেন। ভালো হলে তো অবশ্যই এসে জানাবেন, খারাপ থাকলেও সেটা আমাকে জানাবেন। তাহলে আমি দেখবো যে কেন খারাপ থাকছেন বা কোথা থেকে খারাপটা আপনার হয়ে যাচ্ছে। দুটোরই আপনার জায়গা রয়েছে, লোকানোর কোনো এখানে জায়গা নেই। আমরা একদম প্রথমেই আপনাকে কিছু রিপোর্টস করাবো, বা আপনার যদি রিপোর্টস থাকে সেটা আমরা নোট ডাউন রাখবো, সেটা আমরা আবার আপনাকে রিপিট করাবো যে এখন আপনি আমাদের ট্রিটমেন্টের পর কেমন কি আছেন। সব আপনার একদম সামনে থাকবে, ভালো হলেও আপনার সামনে থাকবে, খারাপ হলেও আপনার সামনে থাকবে। একদম একদম ঠিক কথা। আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তবে স্কিন নিয়ে একটু কথা বলবো, তার আগে একটু বলে রাখি যে চেম্বারগুলোর কথা মাথায় আছে তো। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সটাউন কালীঘাটের চেম্বার রয়েছে, আর আপনি হাতিবাগানের চেম্বার পেয়ে যাচ্ছেন। মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, তার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। হাওড়ায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বার পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পাচ্ছেন। মিদনাপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আরও অনেক কিছু পাচ্ছেন। বাড়িতে বসেও আপনি কিভাবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারবেন, বা আপনার পেশেন্ট বাড়ি থেকে বেরোতে পারছে না, কিভাবে তার প্রবলেম আপনি বোঝাবেন, সবটা কিন্তু হেল্প পেয়ে যাবেন যদি হেল্পলাইন নাম্বারে ফোন করেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি প্রশান্ত মন্ডল বলছি সোদপুর থেকে। হ্যাঁ বলুন প্রশান্ত বাবু, কি প্রবলেম হচ্ছে? বলছি আমার এই বাবার নিয়ে একটু প্রবলেম হচ্ছে। বাবার প্রচন্ড হাঁটু যন্ত্রণা হচ্ছে। বাবার বয়স এই 60 বছর। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কমছে না। কমছে না, হাঁটু যন্ত্রণা হচ্ছে। বেশ, হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা বেশ। আচ্ছা, তো আপনি যে অনেক ডাক্তার দেখিয়েছেন কমছে না, তো ডাক্তাররা কি বলেছে, ওনার হাঁটুতে কি হয়েছে? ডাক্তার তো কিছুই বলছে না, ওষুধ দিয়ে যাচ্ছে। তা ওষুধ খেলে একটু মানে কম হয়, আবার সেই পুনরায় সেই যন্ত্রণা শুরু হয়। ডাক্তারকে বললাম যে কি হচ্ছে, কিছুই হচ্ছে না। তো ডাক্তার বলছে বলে ওখানে মানে এখন ওষুধ খেয়ে যান, তারপরে এক্সরে করতে হবে। আচ্ছা, মানে আপনার এখন অবধি এক্সরে করা হয়নি? না। আচ্ছা, এতদিন ধরে আপনি চিকিৎসা করছেন, আপনি এক্সরেটাই করলেন না, তো আপনি কিসের জন্য কি ওষুধ আপনি খাচ্ছেন বা কি ওষুধ খাওয়ানো হচ্ছে আপনি তো কিছুটাই তাহলে জানেন না। আপনি তো একদম অন্ধকারের মধ্যেই রয়ে গেছেন। তো এরকম ভাবে চিকিৎসা করলে তো কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। শুধুমাত্র আপনি ব্যথার জন্য ওষুধ দেবেন, সে ওষুধ খাবে, ব্যথাটা কম থাকবে, দুদিন পর আবার ব্যথা হবে। এইটা তো আপনার লাইফ নয়, বা আপনার বাবার লাইফ তো আর এটা নয়। আপনি ইমিডিয়েট আগে ওনার একটা হাঁটুর এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করান। আমাদের কাছে দেখা করতে এলো, আমরা সেটাই আপনাকে অ্যাডভাইস করব। যদি আপনি হাঁটুর এক্সরেটা করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। যতদূর মনে হচ্ছে যে ওনার অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম হতে পারে, আবার সেটা নাও হতে পারে, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিসও হতে পারে। তো আগে আপনি একটা আপনার বাবার দুটো হাঁটুরই এক্সরে করান। আপাতত উনি হাঁটু ভাঁজ করে বসবে না, মানে নিচে যেটা বসা সেরকম ভাবে বসবে না। অতিরিক্ত হাঁটাহাঁটি করা বা সিঁড়ি ওঠানামা করা এই জিনিসগুলো কিন্তু করবে না। তারপর নেক্সট আর কি করতে হবে সেটা আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, হেল্প করব, গাইড করব। কিন্তু এই পেইন কিলার খাওয়ানোটা আপনি একটু বন্ধ করুন আগে, কারণ এটা থেকে ওনার ব্যথা কমলে তো সমস্যার সমাধানটা হচ্ছে না, শুধু ব্যথাটাই কমছে, সেটা আবার দুদিন পর আবার আসবে। তো আমি এই কাজটা করি না যে যেখানে প্রবলেম হচ্ছে আমি সেটাকেই ঠিক করি, তাহলে তো আমার ব্যথার গল্পটাই আসছে না। তো তার জন্য একটু আপনার এক্সরে করার দরকার আছে। ইমিডিয়েট এক্সরে করান, ইমিডিয়েট একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর ইমিডিয়েট আপনি আমাদের যে কোনো চেম্বারে একবার দেখা করুন। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি নয়াটি উদ্যোগ থেকে খুশিদ আলম বলছি।
হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার স্ত্রীর বয়স 41। হ্যাঁ। ওর হাতের কবিতে কাঁধের শিরা পর্যন্ত কেমন একটা টান টান ভাব নিচ্ছে, পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত একটা অস্বস্তিকর টান টান ভাব নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে ওনার? এই সমস্যাটাই জাস্ট এই ঠান্ডার চাপটাই এক সপ্তাহ ধরে দেখা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ভালো হলো যে আপনি খুব তাড়াতাড়ি এটা নিয়ে আপনি যোগাযোগ করছেন। ওনার রেডিকুলোপ্যাথির সমস্যা হতে পারে, মানে নার্ভের সমস্যা হতে পারে। আর অতিরিক্ত ঠান্ডার থেকে কিন্তু অনেকের একটু ব্যথা ট্যাথাগুলো বাড়ে, যাদের অলরেডি ব্যথা রয়েছে। ওনার যদি এরকম সমস্যা আগে না থেকে থাকে তো তাহলে কিন্তু ওনার একটু তাড়াতাড়ি, আপনি যখন ফোনটা করেছেন তাহলে তাড়াতাড়ি একটু চিকিৎসাটার আপনার দরকার রয়েছে। রেডিকুলোপ্যাথি যদি হয়ে থাকে মানে ওনার নার্ভগুলো আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে নার্ভের মধ্যে রক্ত সঞ্চালনটা কিন্তু ঠিক করে ওনার হচ্ছে না, যার জন্য আপনি পার্টিকুলারলি আপনি নিজেই বললেন যে কাঁধের থেকে কবজি অবধি বা কোমর থেকে পায়ে অবধি, মানে স্পেসিফিক জায়গায় কিন্তু ওনার এই সমস্যাগুলো শুরু হচ্ছে। তো একটুখানি ওনার চিকিৎসার দরকার রয়েছে। যদি আপনার সম্ভব হয় তাহলে আগামীকালই আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, বা তার পরে নেক্সট সানডে আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, যেটা আপনার কাছাকাছি হবে, যেখানে আপনার সুবিধে মনে হবে আপনি এসে একবার দেখা করতে পারেন। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অমিত রায় বলছিলাম, কালনা থেকে। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রবলেম? সমস্যাটা হচ্ছে শীতকাল পড়েছে আর মানে চান করতে গেলে দেখি আমার মাথা থেকে চুল মানে ঝরে ঝরে পড়ছে। আরে বাবা, এত হেয়ার ফল হচ্ছে? হ্যাঁ। বয়স কত আপনার? বয়স 26। 26। আচ্ছা, তো আপনার স্ক্যাল্পের মধ্যে কোনো ধরনের কোনো ইচিং বা কোনো ধরনের কোনো ওখানে ফাঙ্গাল ইনফেকশন কিছু আপনি দেখতে পাচ্ছেন? না, হাতে কোনো কিছু তো ফিল হচ্ছে না। আচ্ছা, দেখুন আপনি যেরকম ভাবে বললেন না যে আপনি চান করছেন আর আপনার চুল পড়ে যাচ্ছে, সেটা কিন্তু যথেষ্টই প্যাথেটিক। আর আপনি যদি এই সময় যদি আপনি একটু অতিরিক্ত শ্যাম্পু আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন হয়তো আপনার অতিরিক্ত পরিমাণে আপনার হেয়ার ফল হচ্ছে। তো এবার এই হেয়ার ফলের পাশাপাশি যদি আপনার হেয়ার ফলিকলগুলো যদি আপনার পড়ে যায় তাহলে কিন্তু সেখানে আপনার নতুন করে হেয়ার আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি আপনার ফলিকলটা থাকে তাহলে কিন্তু আপনার সেখানে নতুন করে চুল আসবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তো আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনারও একটু দরকার আছে, আপনার একটা এলএফটি টেস্ট মানে লিভার ফাংশনের টেস্ট, একটা আপনার থাইরয়েড টেস্ট আর একটা অ্যালার্জি টেস্ট। এই টেস্টগুলো একটু করে নিলে একটু ভালো হবে। আর টেস্টটা করে যদি আপনি আমাদের চেম্বারে দেখা করেন তাহলে আমার মনে হয় আপনার জন্য সেটা সুবিধা হবে, আমাদের একটু সুবিধা হবে। একদম। তবে চট করে জিজ্ঞাসা করবো, অনেক টিনেজাররা কিন্তু একটা প্রশ্ন ম্যাডামের কাছে রেখেছেন যে টিনেজ এই বয়সে পিম্পলস হবে, কিন্তু সেটা এত মাত্রায় হবে পুরো মুখের মধ্যে কিন্তু হিমালয় পর্বতমালা হয়ে যাচ্ছে, বড় বড় গর্ত সেখানে হয়ে যাচ্ছে এবং কিছুতেই রেহাই পাচ্ছি না, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। যাদের দুই গাল ভর্তি বা মুখ ভর্তি এত পিম্পলস, তারা কি করবে? যাদের এরকম পিম্পল একনে হচ্ছে, একটা সন্ধি সময় আপনাদের এই প্রবলেমসগুলো আপনাদের সকলের মধ্যেই আসবে। তো ওই সময়টা আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। কীরকম? হাত লাগাবেন না, হাত লাগালে নখ লাগালে সেখান থেকে আপনার ইনফেকশন হতে পারে। ওই পার্টিকুলার টাইমটায় আপনি একটু আপনার স্কিনের একটু আলাদা করে আপনি একটু কেয়ার নেবেন। আর বাইরে কিন্তু তখন আপনি খাওয়া দাওয়াটা একটু আপনাকে স্টপ রাখতে হবে। অতিরিক্ত অয়েল জাতীয় খাবার মানে অয়েলি খাবার, ফাস্ট ফুড, ফ্রাই ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলোকে আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। আর একটু খেলাধুলার মধ্যে বা একটু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, কারণ ওই সময়টায় আপনার বডিতে নতুন করে হরমোন আসতে থাকে। আর হরমোন তখন নতুন হরমোন বাদবাকি হরমোনগুলোকে সাইড করে নিজের জায়গা করার চেষ্টা করে, সেখান থেকে কিন্তু আপনার এই ধরনের পিম্পল একনে এগুলো কিন্তু আপনার চলে আসে। তো একটুখানি তখন কেয়ারফুল আপনাকে থাকতে হবে। ওই টাইম পিরিয়ডটা আপনার যদি ক্রস হয়ে যায় তারপর থেকে আর আপনার এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। একদম, কারণ অনেকের কিন্তু সত্যি মুখ ভর্তি পিম্পলসের সমস্যা, এবং যেহেতু হস্তশিল্প, হাত দিয়ে আপনি বিভিন্ন শিল্পকলা করেন, সেখানে সেটা পার্মানেন্ট একটা গর্ত বা দাগ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই সেই সমস্যাটাকে নিয়ে বয়ে নিয়ে চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যা, আপনার পিগমেন্টেশন বা ফ্রেকলসের সমস্যা হতে পারে, মুখে হোয়াইট স্পট, এটাও আমরা আগে একদিন আলোচনা করছিলাম যে ছুলি বা সাদা কোনো স্পট হচ্ছে, যেটাও দেখতে ভীষণ বাজে লাগে। অনেকে বলে দুর্গা চুলি, দুর্গাপুজোর আশেপাশেই নাকি এরকম সাদা সাদা স্পট হয়, এটাও তো একটা ফাঙ্গাল ইনফেকশন। সম্পূর্ণভাবে স্কিনের এই সমস্যাগুলো তো নির্মূল করা সম্ভব? একদম সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে একটু
নিজেকে একটু আপনাকে আগে থেকে সচেতন হতে হবে। যখনই আপনি দেখবেন যে হালকা একটু আপনার স্কিনের মধ্যে ডিসকালারেশন চলে আসছে, সেটা হোয়াইট স্পট হোক বা ব্ল্যাক বা ব্রাউন যেরকমই হোক, তখনই কিন্তু আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার রয়েছে। সেটা স্প্রেড হয়ে গেলে তারপর এলে কিন্তু আপনারও প্রবলেম, সেটা কিন্তু আমাদেরও প্রবলেম। একদম, হাতে সময় একদমই নেই। তবে আরেকটা ছোট্ট প্রশ্ন করব, অনেকের চোখের নিচে গাঢ় দাগ পড়ে যায়, তো আন্ডার আই ডার্ক সার্কেল, তার কোনো সলিউশন? ডার্ক সার্কেলের জন্য কিন্তু আপনাকে একটু ঘুমটা একটু আপনার ঠিকঠাক হওয়া দরকার। তারপর কিছু কিছু রেমেডিজ রয়েছে, সেগুলো আমরা একদিন একটু চেষ্টা করব পরবর্তী সময় একটু আলোচনা করার। একদম, মানে ট্রিটমেন্ট কিন্তু আপনার জন্য রয়েছে। ওই বললাম না, সময় পার হয়ে যায়, সমস্যা কিন্তু পার হয় না, সমস্যার পর সমস্যা। তাই এই অনুষ্ঠান চলতে থাকবে আপনাদের সমস্যা নিয়ে এবং তার সলিউশন নিয়ে। আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও কিন্তু এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।